ওয়েলকাম টু মুরমুরে ক্লাসরুম। আমরা করছি WBJ ইন্টার স্কুল টেস্ট 2, তার পার্ট 2। আজকে পেজটা D5 পাবে। XeO2F2 এর XE এর সংখ্যার অবস্থা লিখতে বলেছে আর জ্যামিতিক গঠন চেয়েছে। দেখো এর সংখ্যার স্তরটি হলো sp3d আর জ্যামিতিক গঠনটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বলে ছবি রেখে দিয়েছি। পরে কোশ্চেন, আন্তঃহ্যালোজেন যৌগ বলতে কী বোঝো? উক্ত যৌগগুলির সক্রিয়তার উপাদান হ্যালোজেনগুলো হচ্ছে বেশি হয় কেন? দেখো, হ্যালোজেন মৌলগুলি পরস্পর বিক্রিয়া করে যেসব দ্বিজ গঠন করে তাকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে, যেমন ক্লোরিন ট্রাইফ্লোরাইড ClF3। আন্তঃহ্যালোজেন যৌগে দুটি হ্যালোজেন মৌলের পরমাণুর ভিন্ন আকারের কক্ষকদ্বয়ের মধ্যে অভিলেপনের মাত্রা একই হ্যালোজেন মৌলের পরমাণুর সম আকারের কক্ষকদ্বয়ের অভিলেপনের তুলনায় কম হয়। ফলে ইন্টারহ্যালোজেন যৌগের X বন্ড X প্রাইম বন্ধন সাধারণ হ্যালোজেনের X বন্ড X বা X প্রাইম X বন্ধন অপেক্ষা দুর্বল হয়, কারণ অভিলেপনের মাত্রা কম। আবার দুটি ভিন্ন তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত X বন্ড X প্রাইম বন্ধন ধ্রুবীয়, কারণ তোদের পার্থক্য আলাদা। কিন্তু সাধারণ হ্যালোজেন X বন্ড X বা X প্রাইম X বন্ধন হচ্ছে অধ্রুবীয়। তাই আন্তঃহ্যালোজেন যৌগগুলি সাধারণ হ্যালোজেনের অপেক্ষা বেশি সক্রিয় হয়। পরে কোশ্চেন, অ্যাম্পিডেন্ট ও চিলেট লিগ্যান্ড কি? উদাহরণ সহজে লিখতে বলেছে। প্রথমে হচ্ছে অ্যাম্পিডেন্ট, যেসব লিগ্যান্ডে একাধিক প্রকারের সম্ভাব্য সংযোগকারী দাতা পরমাণুর মধ্যে কেবলমাত্র একটি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে সংযুক্ত থাকে বা সংযুক্ত হয় তাকে অ্যাম্পিডেন্ট লিগ্যান্ড বলে, যেমন CN সারবন্ধী হতে পারে, নাইট্রোজেন হতে পারে। এবারে চিলেট লিগ্যান্ড, যেসব লিগ্যান্ডে একাধিক দাতা পরমাণু একই ধাতব পরমাণু বা আয়নের সাথে সংযুক্ত হয়ে বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে তাকে চিলেটিং লিগ্যান্ড বলে, যেমন EN BPY ইত্যাদি। পরে কোশ্চেন, লাইলন 66 ও টেলিনের দুটো মনোমারের নাম। লাইলন 6 মনোমার হচ্ছে অ্যাডেপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর টেলিনের মনোমার হচ্ছে ইথিলিন গ্লাইকল ও টেরিথারিক অ্যাসিড। চলো 4 কোশ্চেনে যাই। বলছে, একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে যদি কেলাসের বাহুর মানে A বলে দিয়েছে, তাহলে কেলাসের ঘনত্ব রো বলে দিল, তাহলে 250 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ আছে? তাহলে আমরা প্রথমে কী করবো, কেলাসের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি এত অ্যাংস্ট্রম মানে 10⁻8 দিয়ে গুণ করলাম, সেমিতে গেল। তাহলে একক কোষের আয়তন কত হবে? এটা কিউব করলে পেয়ে যাবো, বাহুর কিউব A কিউব। ধাতুটি 250 গ্রামের আয়তন কত হবে না, এটা বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব করলাম, এত সেমি কিউব। তাহলে 250 গ্রামের একক কোষের সংখ্যা কত হবে? এই যে 250 গ্রামের আয়তন বা একটা কোষের আয়তন দিয়ে ভাগ করে দিলাম, সেটা করলে আসছে 2 × 10⁻25T। চলো নেক্সট কোশ্চেন, শর্টকি ও ফ্র্যাঙ্কেল দুটি পার্থক্য লিখতে বলেছে। শর্টকি দুটি কী আছে? এটা আগেরটাতেও ছিল, আয়নীয় কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপস্থিতির ফলে দুটি সৃষ্টি হয়। ফ্র্যাঙ্কেলে কী হয় না, আয়নীয় কেলাসের কোনো আয়ন তার নিজস্ব অবস্থান ছেড়ে কেলাসের আন্তঃস্থানিক অবস্থানে এলে ফ্র্যাঙ্কেল দুটি সৃষ্টি হয়। শর্টকি দুটি কাদেরকে দেখা যায় না, যাদের ক্যাটায়নের আকার প্রায় সমান এবং কোঅর্ডিনেশন সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে দেখা যায়। আর যাদের ক্যাটায়ন আকার অ্যানায়নের থেকে ছোট এবং কোঅর্ডিনেশন সংখ্যা কম তাদের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল দুটি দেখা যায়। শর্টকি দুটিতে ঘনত্বের হ্রাস পায় আর ফ্র্যাঙ্কেল দুটির ঘনত্ব অপরিবর্তিত থাকে। পরের কোশ্চেন দেখো, N টাইপ বা P টাইপে N টাইপ অর্ধপরিবাহীতে ব্যবহৃত হয় এমন একটা মৌলের নাম। আর্সেনিক। 100 গ্রাম জলে W1 7 গ্রাম ক্যাডমিয়াম দ্রবীভূত আছে। এমন দ্রবণের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়নের মাত্রা 70%। জলের বাষ্পচাপ 700 mmHg হলে দ্রবণের বাষ্পচাপ কত? দেখো রাউলের সূত্র কি, P0 - P/P0 = I × X2। তাহলে এখানে আমি সব করে লিখে দিয়েছি কোনটার কী বানো দিয়ে ভ্যালু বসিয়ে দিচ্ছি, এসছে 750.32। তো দ্রবণের বাষ্প হবে 750.32 mmHg।
যদি এটা বুঝতে কোনো অসুবিধা থাকে আমায় কমেন্ট করবে, আমি অবশ্যই বলে দেব। পরেরটা, স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। গ্লুকোজ সমযোজী যৌগ, এত ml BaCl, মানে এটা ভাঙলে কটা হবে, 3টে আয়ন তৈরি হবে। এত KCl মানে করে 2টো আয়ন তৈরি হবে। তাহলে পুরো সব থেকে কম কার হবে, গ্লুকোজের, তারপর KCl এর, তারপর BaCl2 এর, কারণ এদের আয়ের মানটা বেশি এটার। ফ্যারাডের প্রথম আর দ্বিতীয় সূত্রের সমন্বয় সাধন করতে বলেছে। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কিউ কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে যদি তড়িৎদ্বারে W গ্রাম পদার্থ সঞ্চিত হয় বা তড়িৎদ্বার থেকে W গ্রাম পদার্থ তড়িৎ বিশ্লেষে দ্রবীভূত হয় এবং পথের তুলাঙ্কভার E হলে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে W ভ্যারিস উইথ E যখন W ভ্যারিস উইথ Q যখন E স্থির, দ্বিতীয় সূত্র অনুসারে W ভ্যারিস উইথ E যখন Q স্থির। তাহলে যৌগিক ভেদের সূত্র হিসেবে W ভ্যারিস উইথ EQ যখন E আর Q উভয়েই পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আসবে তোমার যে সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, W = EQ/F। F হচ্ছে ফ্যারাডে, যার পরীক্ষালব্ধ মান 4500 কুলম্ব। সমন্বয় সাধন হয়ে গেল। পরে কোশ্চেন, Zn2+ এর হচ্ছে অ্যাকোয়াস, গাঢ়ত্ব বলে 0.01, এটার গাঢ়ত্ব বলে দিয়ে 0.001 m। গ্যালভানীয় কোষের ইসেল যদি এত ভোল্ট হয় তাহলে সংগঠিত কোষের মাত্রা বের করতে হবে। তাহলে আমরা কী করে করব না, সাম্যদ্রব্য কোষে কী আছে, log K = NF E0 সেল বাই 2.303 RT। তাহলে ভ্যালুগুলো আমরা পুট করে দিলাম, করলে পরে এটা আসছে যে 5.37 × 10⁻50। পরের কোশ্চেন, জিঙ্ক ব্লেন্ডের তাপ জ্বালানির সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় কেন? না, জিঙ্ক ব্লেন্ডের তাপ জ্বালানির সময় বায়ু প্রবাহের পরিমাণ বেশি হলে ZnS বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ZnSO4 এ পরিণত হয়। বিক্রিয়া দিয়ে ZnS + 2O2 অ্যারো ZnSO4। উৎপন্ন ZnSO4 পরবর্তী ধাপে কার্বন বিজারণের সময় কার্বন দ্বারা বিজারিত হয়ে ZnS এ পরিণত হয়। ZnSO4 + 4C অ্যারো ZnS + 4CO। আবার চুল্লির উষ্ণতা 800 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকলে উৎপন্ন ZnSO4 বিয়োজিত হয়ে ZnO তে পরিণত হয়। 2 ZnSO4 অ্যারো 2 ZnO + 2 SO2 + O2। তাই জিঙ্ক ব্লেন্ডের তাপ জ্বালানির সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, উষ্ণতাও করতে হয় সাথে। উদাহরণসহ থার্মিট বিজারণ নীতি লিখতে বলেছে। আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল ইত্যাদি ধাতু অপেক্ষা অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের আসক্তি ওই ধাতুগুলির চেয়ে বেশি হয়। তাই উক্ত ধাতুর অক্সাইডকে উচ্চ উষ্ণতায় প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড চূর্ণ দ্বারা বিজারিত করে ধাতুতে পরিণত করা হয়, করে ধাতু উৎপন্ন করা হয়। এটাই হচ্ছে থার্মিট পদ্ধতির নীতি। যেমন Fe2O3 কে চূর্ণ সহ উত্তপ্ত করলে Fe উৎপন্ন হয়। দেখো বিক্রিয়া লিখে দিয়েছি, Fe2O3 + 2Al, তো এটা 2Fe + Al2O3। পরে কোশ্চেন, শত বিজারণ পদ্ধতিতে কপার পাইরাইটিস থেকে কপারের বিস্তার করার প্রস্তুতির সমীকরণ লিখতে বলে শুধু। দেখো সমীকরণ কি আছে, 2Cu2S + 3O2 অ্যারো ডেল্টা, 2Cu2O + 2SO2। পরেরটা Cu2S + 2Cu2O অ্যারোর ওপর ডেল্টা 6Cu + SO2। আজকের লাস্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম মিশ্রের সময় ক্রায়োলাইট ও ফ্লুসপার যোগ করা হয় কেন? না, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট আর ফ্লুসপারের ভূমিকা হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনিয়ার গলনাঙ্ক 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ক্রায়োলাইট 60% ও ফ্লুসপার 20%, এবং অ্যালুমিনার 20%-এর মিশ্রণ এর গলনাঙ্ক 900 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ শক্তির খরচ কম হয় এবং নিম্ন উষ্ণতায় অ্যালুমিনিয়াম বাষ্পীভূত হয়ে নষ্ট হয় না। এই নিম্ন উষ্ণতায় মানে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম নষ্ট হতো। এছাড়া কম উষ্ণতায় অ্যালুমিনিয়াম গলিত মিশ্রণ অপেক্ষা ভারী, ফলে Al ধাতু মিশ্রণের নিচে থাকায় একে সংগ্রহ সহজ হয়। 2 নম্বর পয়েন্ট, গলিত ক্রায়োলাইট দ্রাবক রূপে অ্যালুমিনাকে দ্রবীভূত করে আয়নীয়ত হতে সহায়তা করে, ফলে মিশ্রণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট, ফ্লুসপার গলিত মিশ্রণের সান্দ্রতা কমায়। এই 3টে পয়েন্টই ক্রায়োলাইট ফ্লুসপারের ভূমিকার কারণ। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।